ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসটিএম এর থার্ড কার্ডটা সলভ করছিলাম। তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি কোয়েশ্চেন 1 থেকে 7 এ পর্যন্ত সলভ করেছি। তো আজকে বাকি 3টা কোয়েশ্চেন সলভ করে ফেলবো। তো চলো দেরি না করে শুরু করি। আর কেউ যদি আগের পার্টগুলো না পেয়ে থাকো খুঁজে, তাহলে কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট সেকশনে আগের পার্টের লিঙ্ক কিন্তু দিয়ে দিব। একই সাথে যে কার্ড কোয়েশ্চেনটা আছে সেই কার্ড কোয়েশ্চেনের ছবিও কিন্তু দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে তোমরা এখান থেকে কোয়েশ্চেন সহ মিলিয়ে দেখে নিতে পারো। তো আসো 7 বি নাম্বার বলেছে কাপলিং এজেন্ট। তো কাপলিং এজেন্ট সম্পর্কে যখনই শর্টনেট বলবে তখন আমাদেরকে অবশ্যই বলতে হবে যে কাপলিং এজেন্ট জিনিসটা কি। তো আসো কাপলিং এজেন্ট হলো মেইনলি ইন্টারফেস যে ইন্টারফেশিয়াল ফেজটা থাকে আমাদের কম্পোজিটের মধ্যে, সেটাই হলো কাপলিং এজেন্ট। তাহলে কাপলিং এজেন্টটা মেইনলি কি? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেটা কিনা বন্ড করে কাকে? ফিলার পার্টিকেলকে। কার সাথে? রেজিন ম্যাট্রিক্সের সাথে। তো এই জিনিসটাই আমাদের বলতে হবে যে কাপলিং এজেন্ট জিনিসটা মেইনলি কি। তারপরে বলতে হবে যে মোস্ট কমনলি ইউজড কাপলিং এজেন্ট কোনটা। হ্যাঁ, তো এটা হচ্ছে বইয়ে লেখা 3 মিথাক্রাইল অক্সিপ্রোপাইল ট্রাইমিথক্সিসিলেন, কিন্তু এটা মিঠু স্যার বলতে বলেছে গামা। তো তোমরা গামা বলতে পারো, বা তোমাদের কলেজের টিচাররা যেভাবে বলেছে সেভাবে বলবে। তো এখানে যে আমরা কাপলিং এজেন্টটা বলছি সেটা পুরোটা নাম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, উইচ ইজ গামা মিথাক্রাইল অক্সিপ্রোপাইল ট্রাইমিথক্সিসিলেন। গামা মিথাক্রাইল অক্সিপ্রোপাইল ট্রাইমিথক্সিসিলেন। যদি মনে না থাকে একসাথে 5-6 বার বলবা, তাহলে কিন্তু এরপর আসো যে এই যে কাপলিং এজেন্ট, এটাকে কিন্তু আমরা অর্গানোসিলেন্স নামেও চিনি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে কাপলিং এজেন্টের আরও নাম বলো, ভাইবার জন্য বলছি যে কাপলিং এজেন্টের অন্যান্য নাম বলো, তখন তোমরা বলতে পারবে যে কাপলিংয়ের অন্য নামগুলো হলো জিরকোনেটস এবং টাইটানেটস। তো এটা কিন্তু আগে বলা যাবে না, যখন তুমি বলবে যে কাপলিং এজেন্টের কি অন্য কোনো নাম আছে তখন তোমরা অবশ্যই এটা বলবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যেহেতু ফাংশন বলেছে তাহলে এখানে মানে শর্টফর্ম বলেছে, তাহলে এখানে আরও কিছু লিখতে হবে। তো কাপলিং এজেন্টের মেইনলি কাজ কি সেগুলো লিখতে হবে। এটা বলতে পারো যে আগেকার সময় যে কম্পোজিটটা ইউজ হতো সেখানে কিন্তু আমরা কাপলিং এজেন্টটা ইউজ করতাম না, যার কারণে এটা বন্ডিংটা হতো না ঠিক মতো। কিন্তু এখনকার সময় যে কম্পোজিট ইউজ করা হয় সেখানে কিন্তু এই দুইটাকে বন্ড করার জন্য, অর্থাৎ ফিলার পার্টিকেল আর আমাদের যে অর্গানিক ম্যাট্রিক্স আছে সেটাকে মানে বন্ড করার জন্য একসাথে কাপলিং এজেন্টটা ইউজ করা হয়। এরপর আসো এখানে ফাংশন দিয়ে দিবে। ফাংশন জাস্ট 3টা মনে রাখবে। তো এখানে 3টে ফাংশন অবশ্যই মনে রাখতে হবে। 3টা ফাংশনের মধ্যে প্রথম ফাংশনটা হচ্ছে ওরা বন্ড করে কাকে? ফিলার পার্টিকেলের সাথে রেজিন ম্যাট্রিক্সকে। তারপরে হচ্ছে ওরা প্রিভেন্ট করে অ্যাবজর্পশন। কিসের অ্যাবজর্পশন? ওয়াটারে, যাতে করে ওরা ইন্টারফেশিয়াল স্পেসে না যায়। এরপরে আসো যে এই যে ওরা কী করে? ইনক্রিজ করে। কী জিনিস ইনক্রিজ করে? ফিজিক্যাল আর মেকানিক্যাল প্রপার্টিস। এখন ফিজিক্যাল মেকানিক্যাল প্রপার্টিসের মধ্যে কী আছে? হার্ডনেস লিখতে পারো, স্ট্রেংথ লিখতে পারো, ওয়্যার রেজিস্ট্যান্স লিখতে পারো, আর সব ধরনের ভালো ভালো কথা এখানে লিখতে পারো যে ওরা হচ্ছে এগুলো ইনক্রিজ করে। তাহলে ডিক্রিজ করবে কী যেগুলো কিনা আমাদের জন্য দরকার নাই, যেমন ওয়াটার অ্যাবজর্পশন ডিক্রিজ করবে, পলিমারাইজেশন শ্রিঙ্কেজ ডিক্রিজ করবে। তো এগুলোই হলো আমাদের কাপলিং এজেন্টের শর্ট নোটে লিখতে পারো। এবার আসো 8 নাম্বার, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ডেঞ্জার বেস মেটেরিয়াল। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু একটা কোয়েশ্চেনটা সবচেয়ে ইজিও। তো এটা চেষ্টা করবে যে ভালো করে পড়ে রাখার। এটা কিন্তু সামনে ব্রফের মধ্যেও আসতে পারে, আসেও কিন্তু। তো ডিফাইন যদি বলে ডেঞ্জার বেস ম্যাটেরিয়াল, তাহলে এটা খুব ইজি। এটা বলবে দ্য ম্যাটেরিয়ালস হুইচ আর ইউজ টু মেক ডেঞ্জার ইজ কল্ড ডেঞ্জার বেস ম্যাটেরিয়াল। আচ্ছা, অথবা আর কল ডেঞ্জার বেস ম্যাটেরিয়ালস যদি তোমরা এস দাও সেই ক্ষেত্রে। এবার আসো ক্লাসিফাই যদি করতে বলে, তখন ক্লাসিফাই হইলে সবার প্রথমে লিখতে হবে মেটালিক আর নন মেটালিক। এটা একটু বইয়ের থেকে তোমাদেরকে দেখা যে এখানে আছে মেটালিক আর নন মেটালিক। হ্যাঁ, আর মেটালিকের মধ্যে কিন্তু অবশ্যই লিখতে হবে যে এখানে হাই নোবেল অ্যালয় আছে, তারপর সারা নোবেল মেটাল আর বেস মেটাল। তার নোবেল মেটালের মধ্যে কী আছে? এখানে গোল্ড অ্যালয়, টাইপ 4, ইয়েলো কাস্টিং গোল্ড, আর হচ্ছে হোয়াইট কাস্টিং অ্যালয়। তারপর বেজের মধ্যে কী আছে? নিকেল ক্রোমিয়াম, কোবাল্ট ক্রোমিয়াম, টিন অ্যান্ড অ্যালয়, আর স্টেনলেস স্টিল। আর হাই নোবেল অ্যালয়টা তোমরা একটু দেখে নিবে, এটা মানাবানিলের বইয়ে কিন্তু আর ভালো করে ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। আর আকাশ স্যারের বইয়ে যেটা দেওয়া আছে ওখান থেকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে নন মেটালিক ডেঞ্জার বেসের মধ্যে কী আছে। এটা আবার 2 টাইপসের হয়, একটা থার্মোসাইট, একটা থার্মোপ্লাস্টিক। থার্মোসাইটের মধ্যে আছে ভলকানাইট আর সিনথেটিক রেজিন। যদি এতটুকু লিখো তাও হবে, যদি এই 3টা পয়েন্ট বাড়তে লিখতে চাও তাও হবে। এরপর আসো থার্মোপ্লাস্টিকের মধ্যে কী আছে? থার্মোপ্লাস্টিকের মধ্যে আছে সেলুলোজ ডেরিভেটিভস, ভিনাইল রেজিন, অ্যাক্রাইলিক রেজিন। তো এই গেল আমাদের মেটালিক আর নন মেটালিকের মধ্যে পার্থক্য। এবার আসো পার্মানেন্ট আর টেম্পোরারি। পার্মানেন্টের মধ্যে জাস্ট মনে রাখবে যে পার্মানেন্টের মধ্যে কী আছে। আমরা জানি যে আমাদের অ্যাক্রিলিক রেজিনগুলো কী হিট কিওর, লাইট কিওর, তাই না? তো ওগুলো জাস্ট লিখে দিব হিট কিওর রেজিন, লাইট কিওর রেজিন। তাছাড়া এখানে আছে পোর টাইপ রেজিন, ইনজেকশন মোল্ডেড রেজিন। আর টেম্পোরারির মধ্যে কী আছে? সেলফ কিওর অ্যাক্রাইলিক আর শেলেক বেস প্লেট ওয়াক্স আর বেস প্লেট ওয়াক্স। তাহলে এগুলো হচ্ছে টেম্পোরারির মধ্যে থাকবে। টেম্পোরারির মধ্যে এভাবে মনে রাখতে পারো যে এখানে বেস প্লেট ওয়াক্স, যেটা বেস প্লেট ওয়াক্স একটা থাকবে, তার সাথেই নামের সাথে মিল রেখে শেলেক বেস প্লেট, এবং সেলফ কিওর অ্যাক্রাইলিকটা কিন্তু পার্মানেন্টে না হয়ে টেম্পোরারিতে হবে। আমরা কিন্তু জানি যে সেলফ কিওরের মধ্যে কিন্তু কিছু প্রবলেম আছে, যার কারণে আমরা নর্মালি সেলফ কিওরটা ইউজ করি না। তো এটা মনে রাখবে যে সেলফ কিওরটা আমরা টেম্পোরারিতে ইউজ করি।
এবার আসো এই যে নেম দ্য সিমেন্ট দ্যাট ক্যান রিলিজ ফ্লুরাইড। তো এই যে রিলিজ ফ্লুরাইডের মধ্যে কী কী আছে, প্রথমে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, 4 নম্বর কোয়েশ্চেনটার কথা বলছি। প্রথমে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর গ্লাস আয়নামার সিমেন্ট, ওইটার আন্ডারেও আছে আমাদের কনভেনশনাল গ্লাস আয়নামার সিমেন্ট, কম্পোমার, রেজিন মডিফাইড আর সারমেট। তারপর আছে জিঙ্ক পলিকার্বক্সিলেট সিমেন্ট আর সিলিকেট সিমেন্ট। তাছাড়াও এখান থেকে যে 3 নম্বর কোয়েশ্চেনটা, এটাও কিন্তু তোমাদের কার্ডের 1 নম্বর কোয়েশ্চেনে এসেছে, সেটা হলো যে সিমেন্ট কী কী আছে যারা ফ্লুরাইড রিলিজ করবে। তাহলে এখানে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গ্লাস আয়নামার সিমেন্ট আর জিঙ্ক পলিকার্বক্সিলেট সিমেন্ট। এরপরে আসো 9 এই নাম্বার কোয়েশ্চেনটা। তো এখানে বলেছে ইউ হ্যাভ মেড আ কমপ্লিট ডেঞ্জার বেস অফ হিট কিউর অ্যাক্রাইলিক রেজিন। তুমি হিট কিউর অ্যাক্রাইলিক রেজিন দিয়ে একটা কমপ্লিট ডেঞ্জার বেস বানিয়েছো, কিন্তু এটা রাফ অ্যান্ড ডিসকালারেশন হয়ে গিয়েছে। তো এটা কেন হয়েছে আর এটাকে তুমি কীভাবে সলভ করবে? তো এটাও তোমরা লিখতে পারো যে নর্মালি আমাদের যে হিট কিউর অ্যাক্রাইলিক রেজিন থাকে, হিট কিউর অ্যাক্রাইলিক রেজিনের কম্পোজিশনে কী কী থাকে, অ্যান্ড ও কিন্তু ইউজ করার পর দেখা যায় রাফ হয়ে যায়, ডিসকালারেশন হয়ে যায়। তো এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি? আমরা কিন্তু এটার জায়গায় লাইট কিউর অ্যাক্রাইলিক রেজিন দিয়ে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। আচ্ছা, এরপরে আসো 9 বি নাম্বারটা, যে কম্পোজিশন অফ মডার্ন কম্পোজিট। এটাও একদম সেম কোয়েশ্চেন কম্পোজিটে আছে। এটা হচ্ছে তোমার বইয়ের কোয়েশ্চেন নাম্বার 17। এই যে দেখো, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ মডার্ন কম্পোজিট। তাহলে এখানে লিখবে যে এখানে কম্পোনেন্টের মধ্যে আছে প্রিন্সিপাল মনোমার, ডাইলিউয়েন্ট মনোমার। প্রিন্সিপাল মনোমার কোনটা? তাহলে প্রিন্সিপাল মনোমার থাকবে 20 GMA। এইখানে 20 GMA আছে। তাছাড়াও কিন্তু এখানে থাকতে পারে আমাদের লো মলিকুলার ওয়েট যে মনোমার, যেটা সেখানে থাকতে পারে টেক ডিএমএ বা ইউডিএমএ। তো এই জিনিসগুলো এখানে লিখতে হবে। 20 GMA ফুল ফর্মটা কিন্তু জানতে হবে। আর ডাইলুয়েন্ট মনোমারের মধ্যে কী কী আছে সেগুলোও এখানে কম্পোজিশনের মধ্যে লিখে ফেলতে হবে। এরপর আসো 10 নম্বর কোয়েশ্চেনটা, মোস্ট ইম্পর্টেন্ট, যে গামা ফেজটা সবচেয়ে কোরোশন এবং আনস্টেবল একটা ফেজ। তো তুমি এটাকে কিভাবে প্রিভেন্ট করবে? অ্যান্ড আচ্ছা, তো এটা কীভাবে প্রিভেন্ট করবে এটা নিয়েও কিন্তু আমার আলাদা একটা ভিডিও ছিল। তো ওই ভিডিওটা তোমার গামা ফেজে দেখে আসতে পারো। তাছাড়া আমি এখন একটু শর্ট করে বলে দিচ্ছি যে গামা ফেজটা কীভাবে হয় অ্যাকচুয়ালি। তো এই কোয়েশ্চেনটা যখন আসবে তখন কিন্তু অবশ্যই তোমাদের দুটো রিয়াকশন দিতে হবে। তো গামা ফেজটা নর্মালি হয় হচ্ছে লো কপার অ্যামালগামের ক্ষেত্রে, যখন আমরা লো কপার অ্যামালগাম ইউজ করি, যেখানে কপারের পার্সেন্টেজ থাকে 6% থেকে কম। তো লো কপার অ্যামালগামের ক্ষেত্রে কী হয়, এখানে যে আমাদের সিলভার মার্কারি আছে, অর্থাৎ Ag2 Ag3 যেটা আছে, ওটাকেই আমরা গামা ফেজ বলছি। তো ওই গামা ফেজটা যখন দেখা যায় যে ওখানে আলাদা করে মার্কারি আসে, তখন দেখা যায় ওখানে আমরা কিন্তু জানি যে অ্যামালগাম একটা অ্যালয়, সো ওটার মধ্যে কিন্তু সিলভার টিন, কপার, জিঙ্ক আছে। তো ওখানে যেহেতু টিনটাও আছে, তো ওই টিনটা বিক্রিয়া করে ফেলে কার সাথে? আমাদের ওখানে যে উপস্থিত মার্কারি আছে, অর্থাৎ অ্যামালগামদের মধ্যে মার্কারি থাকবে, সেই মার্কারির সাথে ওই অ্যামালগামটা রিয়াকশন করে ফেলে, করে ওরা SN7 to 8 এবং হচ্ছে মার্কারি তৈরি করে। তো এই যে গামা ফেজটা, সেটা কিন্তু হবে লো কপার অ্যামালগামের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা এটাকে কীভাবে প্রিভেন্ট করতে পারি? আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি বাই অ্যাডিং হাই কপার অ্যামালগাম। হাই কপার অ্যামালগামের ক্ষেত্রে দেখা যায় যে ওখানে কপারের পার্সেন্টেজ কিন্তু 12% থাকে। তো 12% বা তার থেকে বেশি থাকে যেহেতু, তো এখানে কী করে যে কপারটা আমাদের সিলভার টিন যেটা থাকে সেটার মধ্যে যখন আমরা ইউটেকটিক অ্যালয় দিব, উইচ ইজ সিলভার কপার প্লাস মার্কারি যখন দিব, ওরা মিলে তখন কি তৈরি করবে? ওরা মিলে ইটা ফেজ তৈরি করবে। আর ইটা ফেজটা, তো ইটা ফেজ সেটা হচ্ছে CO6SN5। আর যখনই এই কোশ্চেনটা আসবে অবশ্যই কিন্তু রিয়াকশনটা দিতে হবে। তো রিয়াকশনটা মেইনলি হচ্ছে এটা হবে, যেখানে দেখো সিলভার টিন থাকবে, এই যে Ag3SN, এটা কিন্তু গামা ফেজ। এটার সাথে যখন মার্কারিটা আসবে তখন ওরা কী তৈরি করবে? Ag3SN তো থাকবে, তার সাথে সাথে দেখা যাবে এই Agটা আবার এই মার্কারির সাথে এসে পড়বে, অর্থাৎ Ag2 Ag3 হবে। এবং একই সাথে ওই যে বললাম যে এখানে যেহেতু টিন থাকবে, তো এই টিনটা যেটা SNটা, এই SNটা আবার এই মার্কারির সাথে বিক্রিয়া করে ফেলবে। তো বিক্রিয়া করে ওরা SN7 থেকে 8 এবং হচ্ছে মার্কারি তৈরি করবে। এটা কিন্তু লো কপার অ্যামালগামের ক্ষেত্রে হয়। আর হাই কপার অ্যামালগামের ক্ষেত্রে ওরা হচ্ছে এইখান থেকে মার্কারিটা আসে, মার্কারিটা এসে ওরা কপারের সাথে বিক্রিয়া করে ফেলে। যেহেতু হাই কপার, তার মানে কপার পার্সেন্টেজ বেশি থাকবে, তাহলে কপারের সাথে বিক্রিয়া করবে এবং এভাবে করে দেখা যায় যে আমরা এই যে এই গামা ফেজটা, সেটাকে আমরা এলিমিনেট করতে পারি। এখন অনেক সময় একটা কোয়েশ্চেন ভাইভাতে আসে যে ধরো তুমি হাই কপার অ্যামালগাম ইউজ করেছো, তারপরেও কেন তোমার এটা মানে গামা ফেজটা ডেভেলপ করে? তো এটা হতে পারে যে আমরা যখনই কিনা ম্যানিপুলেশন করি বা ট্রাইটুরেশন করি অ্যামালগামের, তখন যদি আমাদের কপার পার্সেন্টেজটা ঠিকমতো না থাকে, অর্থাৎ আমরা কিন্তু জানি যে ট্রাইটুরেশনের সময় আমাদের পার্সেন্টেজটা 5:7 নেওয়া হয়, এবং যখনই সেটা আমরা টুথ ক্যাভিটিতে আমরা যখন প্লেস করব তখন কিন্তু ওটা পার্সেন্টেজটা 50-50 হয়। তো যদি কোনো কারণে এটা 50-50 না হয়, তখন কিন্তু দেখা যায় ওখানে অ্যামালগামটা বেশি থেকে যায় বা মার্কারিটা বেশি থেকে যায়। তো ওই মার্কারিটা বেশি থাকার কারণেও কিন্তু দেখা যায় যে এখানে আমাদের এই গামা ফেজটা ডেভেলপ করতে পারে। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে মার্কারি যাতে প্রপার অ্যামাউন্টে থাকে। মার্কারি আমরা নামার সময় মেজার করে নিব, এবং যখন আমরা টুথ ক্যাভিটিতে রেস্টোরেশন করব তখন মার্কারিটার রেশিওটা যাতে ভালো থাকে, 50-50 থাকে।
আসলে ফিলার পার্টিকেলের মধ্যে এখানে থাকবে গ্রাউন্ড কোয়ার্টজ, গ্লাসেস অর সিরামিক কন্টেনিং হেভি মেটাল। তো হেভি মেটালের মধ্যে থাকবে বোরোসিলিকেট, গ্লাসেস আর হচ্ছে বেরিয়াম গ্লাসেস। তো এগুলো হচ্ছে আমাদের ইনঅর্গানিক ফিলার। প্রথমে আমরা এগুলোর নাম লিখে নিব, তারপর বলবো যে আমাদের এই যে ফিলারগুলো আছে এগুলো ফাংশন। তাহলে আসলে এই যে ফাংশন অফ ফিলার পার্টিকেল, এটা কিন্তু 21 নম্বর কোয়েশ্চেনে তোমরা পেয়ে যাবে যে ওরা কী করে, রেইনফোর্সমেন্ট অফ দ্য ম্যাট্রিক রেজিন। আর রেইনফোর্সমেন্ট অর্থাৎ কি, অর্থাৎ ওকে শক্তিশালী করে ফেলে আমাদের ম্যাট্রিক রেজিনকে। আর সাথে সাথে এটা ইনক্রিজ করে হার্ডনেস, স্ট্রেংথ, মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড ডিক্রিজ ওয়ার, ইনক্রিজ করে ওয়ার রেজিস্ট্যান্স। তাছাড়াও এটা পলিমার স্ট্রিঙ্গেজটাকে রিডিউস করা, অর্থাৎ যেসব জিনিস আমাদের জন্য দরকার না বা যেসব জিনিস আমাদের জন্য ধরো যে ভালো না সেগুলোকেও ও রিডিউস করতেছে কে, ফিলার পার্টিকেল। আর যেসব জিনিস আমাদের জন্য দরকার অর্থাৎ হার্ডনেস, স্ট্রেংথ, সেগুলোকেও বাড়ায় দিচ্ছে। এরপর আসে রিডিউস করে থার্মাল এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন, ঠিক আছে। এরপর এটা ইমপ্রুভ করে ওয়ার্কেবিলিটি, অর্থাৎ ভালো। আর হচ্ছে এটা কিন্তু যে ডিউরেশনটা সেটাও কিন্তু অনেক ভালো। তারপরে আসে ইট রিডিউসেস ওয়াটার সবশন, সফটেনিং অ্যান্ড স্টেইনিং। ইট ইনক্রিজেস রেডিও অ্যাপাসিটি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্সিটিভিটি। পাশে ফিলার পার্টিকেলের মধ্যে হচ্ছে এখানে আমরা হেভি মেটালটা দিব কিসের জন্য, যাতে ও থেকে আমরা রেডিও অপাসিটিটা ইনক্রিজ করতে পারি। এখন আসলে রেডিও অপাসিটি ইনক্রিজ করলে কি হবে, যখন আমরা ওকে এক্সরের আন্ডারে দেখব তখন কিন্তু আমরা ওকে ইজিলি ডিটেক্ট করতে পারবো যে এই যে আমাদের কম্পোজিটটা দাঁতের মধ্যে কী অবস্থায় আছে, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে আমাদের ফিলার পার্টিকেলের এফেক্টস। তো এগুলো খুব ভালো করে পড়ে ফেলবে, এগুলো যেহেতু কার্ড কোয়েশ্চেন, পরবর্তীতে যে কোনো কার্ডে কিন্তু দেখা যাবে অনেকটা 90% এই কার্ডের কোয়েশ্চেন থেকেই দিবে। অ্যান্ড হচ্ছে প্রফেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি যদি বাকি ভিডিও লিঙ্কগুলো না পেয়ে থাকো তাহলে কমেন্টে জানিও, আমি কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দেবো। পরবর্তীতে কী টাইপের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।